তো দেখা যায় যে আমাদের এই যে পার্সোনাল মানে লাইফটাকে আমরা অনেক সময় এত বেশি গুরুত্ব দেই, আবার ওয়ার্ক লাইফটা আমাদের ডাউন হয়ে যাচ্ছে। তো দুইটাকে মিলে আমাদেরকে আসলে সুন্দরভাবে, ধরেন আপনি 60 পেলে আপনার হচ্ছে ফার্স্ট ক্লাস থাকতেছে, তো এখন আমি যদি একটাতে 20 পাই আর একটাতে 80 পাই তাইলে কিন্তু হলো না। আমাকে সবগুলো মিলেই ফার্স্ট ক্লাস পেলে দেন আমি ফার্স্ট ক্লাস। তাহলে আমাদের ওয়ার্ক ক্যারিয়ার এখানে যেমন আমাদেরকে ভালো করা উচিত, ঠিক তেমনি আমাদের পার্সোনাল লাইফটাকেও সুন্দর করে গোছানো উচিত। এখন সুন্দর মানে কত সুন্দর, দুইটা মিলে যতটুকু সুন্দর করা যায়, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আপনার ব্যালেন্সড লাইফস্টাইল। আপনি হয়তো হেলথের ভিতর মানে বিষয়ে এত সিনসিয়ারিটি নিয়ে আসছেন, কিন্তু আপনার কাজের সাথে সেটা যাচ্ছে না। তাহলে তখন কি, তখনই আমাদের দরকার একটা ব্যালেন্স লাইফস্টাইল, যেটাকে আমি ঠিক ফলো করলে আমার লাইফটা আবার গোছানো হয়ে যাবে, এবং তারপরে আমি আস্তে আস্তে নিজেকে আরো ভালো সামনে প্রেজেন্টও করতে পারবো, এবং আমি দেশের, পরিবারের, সমাজের উপকার করতে পারবো। তো এই কাজটা আমরা করি। এখন কোশ্চেন হচ্ছে যে আপনি কি আপনার এই প্রফেশনাল লাইফের যে হার্ড টাইমস গুলো এতক্ষণ আমরা আলোচনা করেছি, এটা কি আমরা এটাকে অ্যাভয়েড করতে পারবো? মানে এমন কি কোনো কাহিনী আছে যে যেটা করলে আমার এই স্ট্রাগলিংটা কমে যাবে, আমি হচ্ছে এখান থেকে পালাতে পারবো? অ্যাকচুয়ালি এরকম কোনো কাহিনী নাই যে পালাতে পারবো, হ্যাঁ, বরং এরকম একটা ফিলোসফি আমরা দাঁড় করিয়েছি, এবং আমি আমার উপরে অ্যাপ্লাই করে দেখেছি যে পারা যায়। সেটা কি? সেটা হচ্ছে আমার এই পেশাগত জীবনটাকে একটা ব্যালেন্স করে নিয়ে আসা যায়। একটা গুড নিউজ আছে, আসলেই করা যায়, এবং আমরা দেখবো কিভাবে করা যায়। তার আগে আরেকটু দেখি আমাদের ভেতরটা একটু পরিষ্কার। মানে আপনি একটা গাছের যত্ন নিবেন, গাছের উপরে ফুল ফল আপনার দরকার, কিন্তু উপরে আপনি সার পানি দিলে কিন্তু হবে না, দিতে হবে গোড়ায়, বা কখন কোনটা দিতে হবে এটা জানতে হবে। তো এই জন্য আমরা আমাদের উদ্যোক্তা লাইফে কিছু কমন মিথ দেখি, যেটা দিয়ে আমরা একটু বিশ্লেষণ করতে সুবিধা হবে। প্রথমত, যারা উদ্যোক্তা হচ্ছে, হয়ে গেছে, বিজনেস করছে, সবার মধ্যে একটা ভাবসাব থাকতে পারে যে উদ্যোক্তা হতে প্রচুর টাকা লাগে। কিন্তু এর অপর দিকে অর্থ থাকাটা ভালো, কিন্তু অর্থ যদি নাও থাকে, দুশ্চিন্তা করার কিছু নাই। হয়তো আমার সামনে এমন কিছু আছে যে অর্থ থাকা সত্ত্বেও নাই, তাহলে ওইটাই আমার পুঁজি। মানে কি? সেটা হচ্ছে আমার আইডিয়া, আমার পরিকল্পনা, আমার প্রচেষ্টা। তো এই তিনটা জিনিস করতে কিন্তু টাকা লাগছে না, তারপরে অর্থ থাকাটা প্রয়োজন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমরা ভাবি যে উদ্যোক্তা হইলেই মনে হয় কালকে থেকে টাকা হয়ে যাবে, কিন্তু আসলে বিষয়টা তা নয়, দ্রুতই হওয়া যায় না। দীর্ঘ সময় লেখাপড়া এবং সেটা অ্যাপ্লাই করে করে উত্থান পতন ঘটে ঘটে কঠোর পরিশ্রমের পরে কিন্তু মানুষের সাফল্য আসে। আমরা যাদেরকে দেখছি যে কালকে প্রোডাক্ট শুরু করেছে, 1 মাসের মধ্যে তাদের ভালো সেল হয়েছে, অনেক সময় দেখি না যে 1 মাসে 1 কোটি টাকার সেল করেছে, 1 মাসে 50 লক্ষ টাকার সেল করেছে। 1 মাসে করেনি ভাই, পেছনে অনেক কাহিনী ছিল। হয়তো সে 10 বছর, 5 বছর ধরে চেষ্টা করে যাচ্ছে, এখন এসে 1 মাসে আমরা মানে সিজনে এসে আম গাছে আম পাকছে এরকম আর কি, কিন্তু সারা বছর তার কিন্তু কাজ হচ্ছিল। তারপর আরেকটা বিষয় হচ্ছে, আমরা মনে করি যে বড় বিজনেসম্যান হতে মনে হয় উচ্চতর ডিগ্রি থাকতে হয় না। বাংলাদেশের প্রেক্ষাপটে বলেন আর বিদেশে বলেন, উচ্চতর ডিগ্রি কি এটা সার্টিফিকেটের বিষয়, সেটা একটা থাকা ভালো, কিন্তু সেটা ছাড়াও কিন্তু উদ্যোক্তা হওয়া যায়। এটা হচ্ছে আমার ইচ্ছা এবং শেখার মানসিকতার উপরে ডিপেন্ড করছে। আরেকটা মিথ দেখেন, উদ্যোক্তাদের সব কিছুতে মানে অলরাউন্ডার হইতে হবে, সে ফার্স্ট টু লাস্ট সব কাজ জানতে হবে। বাট এটা না, আমার সব বিষয়ে ভালো হওয়ার প্রয়োজন নেই, বা টিম তৈরি করার জন্য আমার কিছু কিছু বেসিক নলেজ, আমি আস্তে আস্তে আমার নলেজ বাড়াবো, আস্তে আস্তে লেখাপড়া করবো, একেবারে লেখাপড়া শেষ করে উদ্যোক্তা হবো তা নয়, আমি পথেও হতে পারি। মানে এদিকে লার্নিং করলাম, এদিকে ইমপ্লিমেন্ট করলাম। আরেকটা বিষয় হচ্ছে যে উদ্যোক্তারা মানে আমরা বলি না যে সাহসী উদ্যোক্তা অনেক ঝুঁকি নিতে পারে, মানে যে ঝুঁকি নিতে পারে সেই উদ্যোক্তা না। ঝুঁকি নিতে হলেও আমার ক্যালকুলেট করতে হবে যে অ্যাকচুয়ালি এখান থেকে লাভ দিলে আমি কি, প্যারাসুট কি আমার রেডি আছে কিনা। হ্যাঁ, এরকম আরেকজনকে দেখলাম প্যারাসুট ছাড়া সে লাভ দিচ্ছে, কিন্তু একটু পরে তো তার প্যারাসুট উঠবে। বাট আমি যদি মনে না দেখি তার প্যারাসুটটা, সেটা ভেবে যদি আমি লাভ দিয়ে ফেলি, তাহলে এটা হবে অন্ধভাবে ঝুঁকি নেওয়া। আরেকটা বিষয় খুব মজার, সেটা হচ্ছে আমরা মনে করি যে চাকরি করব না, চাকরি দিব, মানে হচ্ছে আমি ফ্রিডম, আমার স্বাধীনতা দরকার, চাকরি করলে অন্যের অধীনে কাজ করা ভাই আমি পারবো না, আমি স্বাধীন জীবন চাই, এজন্য আমি উদ্যোক্তা হব। কিন্তু জানেন, যাদের ভাল লাগে না চাকরি করতে, ওরা ভালো উদ্যোক্তাও হইতে পারে না। কেন পারে না? কারণ উদ্যোক্তা হওয়া হচ্ছে তার আরো বেশি দায়িত্ব। ওখানে একটা প্রেশার ছিল, এখানে হাজারটা প্রেশার। কারণ কি?
এদিকে কাস্টমারকে হ্যাপি করতে হয়, এদিকে টিমকে হ্যাপি করতে হয়, এদিকে যারা ইনভেস্টর তাদের কাছেও দায়বদ্ধতা দেখাতে হয়, জবাবদিহি আছে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা একটা ব্যবসা শুরু করি, ব্যর্থ হয়ে যাই। ব্যর্থ হওয়ার পর ভাবি কি যে না, আমার দ্বারা ব্যবসা না, আমি পারবো না। তাহলে কি একবার ব্যর্থ হলে কি উদ্যোক্তা হওয়া যায় না? না, বরং ব্যর্থতা হচ্ছে সফলতার একটা সিঁড়ি। বরং যারা আজকে দেখছি যারা সফল, এই একই কাহিনী কিন্তু আপনি আপনার জবেও ফেলাতে পারেন। কিভাবে ফেলতে পারেন? যে যেই লোকটা প্রফেশনাল লাইফে আজকে সাকসেসফুল, সে কিন্তু অনেক জায়গায় চাকরি করে ধাক্কা টাক্কা খেয়ে এসেছে, এমনও হচ্ছে। তাহলে কি ব্যর্থ হলে যে উদ্যোক্তা হওয়া যায় না তা না। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা মনে করি যে সফল উদ্যোক্তা হইতে হলে নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করতে হয়, একেবারে মার্কেটে নাই সেটা নিয়ে আসতে হয়। আসলে তা না। আপাতত আমার মাথায় আইডিয়া যা আছে সেটাই হোক, এটা পুরাতন হলেও তো অসুবিধা নাই, বরং পুরাতনকে আমি নতুন ভাবে উপস্থাপন করতে পারি। তারপর আরেকটা যে পয়েন্ট সেটা হচ্ছে যে অনেক অভিজ্ঞতার প্রয়োজন উদ্যোক্তা হতে হলে। মানে কেউ উদ্যোক্তা হবে তার কি লাইফের অভিজ্ঞতা অনেক প্রয়োজন। হ্যাঁ, অভিজ্ঞতাটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি কাজ না করলে অভিজ্ঞ হবেন কিভাবে? শুরু তো করতে হবে, শুরু করে ধাক্কা খেয়ে, আবার ধাক্কা কমও খাইতে পারি, সবকিছু মিলিয়েই কিন্তু আমার অভিজ্ঞতা হবে। আর আরেকটা, যে বয়স হয়ে গেছে, যেমন আমাদের দেশে চাকরির একটা বয়স নির্দিষ্ট করে দেওয়া আছে, যে কোনো চাকরিতে ঢোকার একটা বয়স আছে, শেষ করারও একটা বয়স আছে। এই বয়সের পরে আর চাকরি পাওয়াও যায় না, আবার এই বয়সের পরে আর চাকরি করা যায় না, 60 বছর পরে, 62 বছর পরে, এরকম আর কি। কিন্তু অ্যাকচুয়ালি উদ্যোক্তা হওয়ার কোনো নির্দিষ্ট বয়স নাই। এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। আপনি আজকে যে বয়সেই থাকেন না কেন, আজকে আপনার দ্বারা পসিবল। আমাদের যে আসল উদ্দেশ্য কি, কাজ কি? ডিসিশন মেক করা, তাই না? আজকে ডিসিশন মেক করার জন্যই তো আমরা এই সেশনে বসেছি। সো ডিসিশন মেক করতে গেলে আমার কি করতে হবে? লক্ষ্য আর উদ্দেশ্যকে সামনে রেখে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আরো ডিটেলসে আমরা যাব। অতিরিক্ত বিশ্লেষণ করা যাবে না। কিছু অটোমেটিক সিস্টেম আছে, এগুলো প্রয়োগ করতে হবে। তারপর যাই ফলাফল আসুক মেনে নেওয়ার মানসিকতা তৈরি করতে হবে। নিজের উপর বিশ্বাসটা রাখতে হবে। এই বিষয়গুলো আমি শর্ট করে বলছি, এরপর আমি ব্যাখ্যা করব। কোনো কাজ করার পরে এটা ডাউট করা যাবে না, মানে সন্দেহ করা এগুলি করা যাবে না, নিঃসংশয় থাকতে হবে। আবার কাজটা হাতে নিলাম, এরপরে মানে ও কাজটা পাইছি, এবার একটু ফেসবুকে ঢুকে, এই গড়িমসিটা করা যাবে না। তারপর যদি আমার দ্বারা একটা ভুল ডিসিশন নেওয়াও হয়, ওকে, আমি এটা থেকে শিক্ষা গ্রহণ করব। আবার একই সমস্যা 2 বছর আগেও হয়েছিল, এখনো হয়েছে, তখন আমি কি করব? ওই সময় আমি যে সমাধানটা করে ফল পেয়েছিলাম সেটা করব। আবার আরেকটা জিনিস হচ্ছে, আজকে আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি, এটা দিয়ে আমার চারপাশে আর কে কে প্রভাবিত হবে তা জানতে হবে। আরো কয়েকটা বিষয় নোট করতে পারেন। একটা ডিসিশন মেক করার সময় খেয়াল করতে হবে যে এটা না করলে বা এটা না হলে, ভালো কিছু না হলে বিকল্প কিছু আছে কিনা, তাহলে বিকল্প একটা পথ খোলা রাখতে হবে। প্রয়োজনে একজন ভালো বন্ধুর সাথে আলোচনা করতে হবে। প্রত্যেকটা বিষয় আমরা কিন্তু আরেকবার যাব। ভালো বন্ধুর সাথে আলোচনা করতে হবে, অথবা ওই বিষয়ে যে এক্সপার্ট, এরকম যদি কাউকে আমি পাই, আমার ট্রাস্ট হয়, বিশ্বাস হয়, তাহলে তার সাথে আমি তার আলাপ আলোচনা করে পরামর্শ নিতে পারি। এখন আমি যে ডিসিশনটা নিচ্ছি, এটাকে আমি মানে ভালো মতন চিন্তা ভাবনা করে একজন ভালো সিদ্ধান্তকারী হিসেবে নিজেকে দেখছি কিনা। হ্যাঁ, এটার জন্য আমাকে করতে হবে আত্মবিশ্বাসী হতে হবে। আর কঠিন ও জটিল সিদ্ধান্তের, আমার এখানে অনেকগুলা টাইপিং মিস্টেক আছে, আমরা দেওয়ার সময় স্লাইডটা একটু গুছিয়ে দিব, অনুগ্রহপূর্বক খারাপ নিশ্চিত দিবেন না। কঠিন আর জটিল সিদ্ধান্তের সময় একটু সময় নিতে হবে। মানে আজকে মনে হলো যে এটা কঠিন একটা বড় সিদ্ধান্ত, এটাতে অনেক টাকা পয়সার লেনদেনের ব্যাপার আছে বা অনেক ক্ষয়ক্ষতির ব্যাপার হইতে পারে, বেশ ঝুঁকিপূর্ণ, এরকম আমরা দ্রুত নিব না, এটাকে আমরা একটু সময় নিয়ে চিন্তা ভাবনা করে নিব। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যতগুলা কাজ, প্রত্যেকটাকে লিস্ট করা, তালিকাভুক্ত করা, এবং সেখান থেকে সেরা যেটা আপনার মনে হবে সেটাকে আপনার বেছে নিতে হবে। এই সমস্ত দিক পরিস্থিতি বিবেচনা করে কিন্তু আপনাকে এই ডিসিশন গুলো নিতে হবে। এখন আসেন, আচ্ছা, উদাহরণ দিয়ে আমরা বুঝাবো। সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কিন্তু আপনি নিজেকে 3টা প্রশ্ন, মানে স্ট্র্যাটেজিক বলেছিলাম না যে আপনি স্ট্র্যাটেজিতে একদম ফেলতে পারবেন, 3টা প্রশ্ন নিজেকে করবেন। যে এই সিদ্ধান্তটা নেয়ার পরে আমার দ্বারা, এই সিদ্ধান্তটা নেয়ার পরে সর্বোচ্চ খারাপ কি হতে পারে। আচ্ছা, মনে করেন খারাপ হইলো, তাহলে সর্বোচ্চ কি হইতে পারে?
এটা একটা পয়েন্ট। আর সর্বোচ্চ যে খারাপ সেটা কিভাবে ঘটতে পারে, চমৎকার বিষয়টা। দেখেন, প্রথম হচ্ছে যে সর্বোচ্চ খারাপ কি ঘটতে পারে, তারপরে হচ্ছে ওই খারাপটা ঘটলে মানে ঘটতেছে ধরলাম, তখন কিভাবে এটা ঘটতে পারে। 3 নাম্বার হচ্ছে আমি ওই ঘটনাটা ঘটার পরে মোকাবেলা করার জন্য প্রস্তুত কিনা। 3টা স্ট্র্যাটেজি ফলো করবেন। এখন আসেন ডিসিশন মেক করার ব্যাপারে সাইকোলজিস্ট, মার্কিন সাইকোলজিস্ট রয় বাউমেস্টার, উনি কয়েকটা পয়েন্ট দিয়েছেন। দীর্ঘদিন গবেষণা করে উনি এটা দিয়েছেন, আর্টিকেল থেকে আমরা এটা নিয়েছি। ডিসিশন নেওয়ার ক্ষেত্রে হ্যাবিট পরিণত করতে হয়। ওই হ্যাবিট গুলা কেমন হওয়া উচিত? প্রথম হচ্ছে যে আপনার লাইফে আপনি কম সিদ্ধান্ত নেবেন। আছে না, যেমন আমরা যখন চাকরি করি অনেকে এক এক দিন এক একটা ড্রেস পরতে পছন্দ করি। এটা আমাদের ছোটবেলায় একটা ড্রিম ছিল, যে দেখতাম যে মানুষ হচ্ছে জব করলে অনেক সুন্দর ড্রেস আপ নেয়, ড্রেসের সাথে ম্যাচিং করে অন্যান্য জিনিসপত্র নেয়। কিন্তু আপনি দেখবেন আপনার দ্বারা অনেক গুরুত্বপূর্ণ ডিসিশন আপনাকে মেক করতে হবে। এখানে এই বিষয়গুলোকে ডিসিশন নিতে যেয়ে কিন্তু আপনার ব্রেন খরচ হচ্ছে, বাট আমরা কিন্তু ওইটাকে বেশি প্রাধান্য দিচ্ছি। এর থেকেও গুরুত্বপূর্ণ যে আমার অনেক কিছু আছে, অনেক সময় হয় কি যে আমরা ম্যাচিং করতে যে বাচ্চাদের সাথে চিল্লাপাল্লা করি, যে আমার এই জিনিসটা এটার সাথে ছিল, ওটা হারাই গেছে, অনেক কিছু। অথচ আমার ডিসিশনটা নেওয়া উচিত ছিল আমার বাচ্চাকে সুন্দরভাবে বা আমার স্পাউসকে সুন্দরভাবে প্রেজেন্ট করা, তাকে হ্যাপি রাখা, তার যে নিড গুলো আমার কাছে আছে সেগুলো ফিল আপ করা। সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ, তার থেকে বেশি আমি গুরুত্ব দিচ্ছি আমার একটু পার্সোনাল প্রেজেন্টেশন। এটাও গুরুত্বপূর্ণ, কিন্তু কোনটা বেশি গুরুত্বপূর্ণ আপনাকে মেক করতে হবে, যেহেতু একটা আপনাকে স্যাক্রিফাইস করতে হচ্ছে। সো তার এই বিষয়টা আমি দেখেছি, হ্যাঁ, কম সিদ্ধান্ত নিলে আপনার অনেক ভালো ভালো কাজ আপনার দ্বারা ঘটবে। আর যে কাজগুলো আপনি না নিলেও চলবে ওগুলো আরেকজনকে দিয়ে দিতে হবে। যেমন আজকে কি রান্না হবে, এটা কিন্তু আমরা নারীরাই বাসায় ঠিক করি, সিদ্ধান্ত নেই। বাট আমরা যদি চাকরি করি বা উদ্যোক্তা হই, ব্যবসা করি, তখন কিন্তু আমাদের যে সিদ্ধান্তগুলো আরেকজন নিতে পারে তার উপর ছেড়ে দিতে হবে। সুতরাং আমাকে কম সিদ্ধান্ত নিতে হবে। আরেকটা বিষয় এখানে, যে সকালের সিদ্ধান্ত কার্যকর, আমি শর্ট করে দিয়েছি ওনার এখান থেকে নিয়ে। সকালের সিদ্ধান্ত নেওয়াটা কার্যকর কেন? কারণ আপনার ব্রেন রাতে ঘুমানোর পরে, আপনি আবার সারা রাত না ঘুমাইয়ে থেকে তারপরে সকালে যদি ডিসিশন নেন তাহলে হচ্ছে না, তাহলে ওই কার্যকর বিষয়টা আসছে না। বরং আমি যদি সঠিক টাইমে ঘুমোই এবং ভোরবেলা সঠিক টাইমে উঠি, উঠে আমরা যারা মুসলিম তারা নামাজ পড়বো, যারা অন্য ধর্মের তাদের যদি অন্য ধর্মের কার্যক্রম থাকে, মেডিটেশন থাকে, যার যে কাজ, সকালে একটা ভোরে কিন্তু একটা কাজ থাকে, তো সেটা যখন ব্রেন যখন কুল থাকে তখন আপনি ডিসিশন মেক করতে, ভালো ডিসিশন মেক করতে পারবেন। কিন্তু হট ব্রেনে কিন্তু ভালো ডিসিশন নেওয়া যায় না। কেন যায় না এটা আমরা দেখাবো একটু পরে। আপনার ক্ষুধা আছে, এখন বডিতে গ্লুকোজের অভাব, ওই মুহূর্তে আপনি একটা ডিসিশন মেক করার চেয়ে একটু খাবার খেয়ে, মানে ব্রেনটা যাতে, আমাদের ব্রেন তো গ্লুকোজে চলে তাই না, সে ফ্যাটেও চলে, বাট গ্লুকোজ পেলে এটা একটু অ্যাক্টিভ হয়। তো ওই এখানে একটা ভূমিকা আছে গ্লুকোজের। হ্যাঁ, এখন আবার সেটার জন্য যাদের গ্লুকোজের প্রবলেম তারা আবার এটা খেলে হবে না, তার যেটা দিয়ে ব্রেন চলে সে ওইটাই, ব্রেনটাকে কুল রাখার জন্য। এরপর ভালো ঘুম। ভালো ঘুম মানে এই না যে দুপুরবেলা এক ঘুম দিলাম, সকালে এক ঘুম দিলাম, ঘুমের টাইমে ঘুম ভালো। যদি আমাদের অনেকেরই কিন্তু প্রফেশনাল লাইফে ঘুমের প্রবলেম হয়, তো কিন্তু সেই জন্য আমাদের ডিসিশন গুলো ভালো তৈরি করা যায় না। সো আমাকে যদি ভালো বেনিফিট পেতে হয় তাহলে কিন্তু আমার ঘুমটা ঠিক রাখতে হবে। এই জন্য ভালো ঘুমে কিন্তু আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আরেকটা দেখেন, সাবকনশিয়াস মাইন্ডের সিদ্ধান্ত নেওয়া। ধরেন আপনি অনেকদিন ভালো ভালো, এই যে প্রথমে যে কথাগুলো এতক্ষণ আসছে, এগুলো যখন আপনি প্র্যাকটিস করে ফেলবেন তখন কি হবে, আপনার সাবকনশিয়াস মাইন্ড এটা রিসিভ করবে। আমরা আছে না, ধরেন সকালে ঘুম থেকে উঠে আমরা ব্রাশ করছি, ওয়াশরুমে যাচ্ছি, এটা কি, এটা তো আমি হচ্ছে স্ট্র্যাটেজিক ভাবে যাচ্ছি না, এটা হচ্ছে সাবকনশিয়াসলি আমি এটা করছি, অটোমেটিক হচ্ছে। তো সো আমরা যদি আগে থেকে ডিসিশন গুলো ওইভাবে প্রায়োরিটি মেনটেন করে করে নিতে নিতে অভ্যাস করে ফেলি, তখন কিন্তু আমার সাবকনশিয়াস মাইন্ড থেকে ভালো ডিসিশন চলে আসবে। এই জীবনে যারা সফল, একটু ভালো পজিশনে আছে, খেয়াল করবেন ওরা কিন্তু অটোমেটিক এখন ডিসিশন নিতে পারে, মানে লজিক দিয়ে নেয় না। কেন? কারণ ওরা তো আগেই ব্রেনে ওইগুলো ইনপুট দিয়ে রেখেছে যে কি কি করতে হবে।
যদি আপনার ভালো বন্ধু বান্ধব থাকে, এটা বর্তমান যুগে রেয়ার। আগের দিনে বন্ধু মানে জীবন ছিল, সই ছিল আর কি। আমরা যখন ছোটবেলায় শুনতাম যে সই পাচ্ছে, তারপরে ভাই ডাকছে, বোন ডাকছে, মা ডাকছে, এরকম কথাবার্তা ছিল। মানে মানুষ এত আপন ছিল। এখন কিন্তু বন্ধু বান্ধব অনেক বেশি, আমাদের ফেসবুকে হাজার হাজার ফ্রেন্ড, কিন্তু আসলে ওরকম বন্ধু বান্ধব যদি আপনি তৈরি করতে পারেন, আপনার থাকে, তো তাদের সাথে আলাপ আলোচনা করেও আপনি সিদ্ধান্ত নিতে পারেন। তবে মানে সতর্ক থাকতে হবে, সে কি আসলে আপনার বন্ধু, আপনার প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ মানে উপরে করে ভিতরে করে কিনা। একই কথা পরিবারেও, একটা পরিবারের সবাই কিন্তু আপনার বন্ধু হয়ে যাবে না, আবার হইলে তো অনেক ভালো। তো আপনাকে বুঝতে হবে যে কার সাথে আলাপ করা যায়। কখনো কখনো আপনি হঠাৎ কারো সিদ্ধান্ত নিতে পারেন, মানে হয়তো সে আপনার অপরিচিত, বাট আমরা আছে না, রাস্তায় কোথাও একটা প্রবলেমে পড়ছি, কোথাও চিনছি না, একজনকে জিজ্ঞেস করতেছে, সে কিন্তু ভালো বলে দিচ্ছে যে এরকম এরকম, বাট তাকে আমি চিনি না, সেও আমাকে চিনে না। তাৎক্ষণিক কিন্তু আপনার ওই সাবকনশিয়াস মাইন্ড আপনাকে পরিচালিত করবে যে ওই লোকটাকে জিজ্ঞেস করো। হ্যাঁ, এটা একটু প্র্যাকটিস করতে হয়। এবার আসেন, কখনো কখনো আমরা ভুল সিদ্ধান্ত নিই। ওকে, যেটা আগেও বলেছি, সিদ্ধান্ত যদি একটা দুটো ভুল হবেই, হয়ে গেলে সমস্যা নাই, সেটাকেও আমার গুরুত্ব দিতে হবে যে ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে আমার কি কি হয়েছে এবং কি প্রেক্ষাপটে আমি ভুল সিদ্ধান্তটা নিয়েছিলাম, তাহলে সেম প্রেক্ষাপট আমি আর আসতে দেব না। কখনো কখনো চার পাঁচটা ফ্রেন্ড মিলে বা কলিগ মিলে যদি ওই পরিমাণ সুযোগ সুবিধা আমরা একত্রে থাকার একটা মানে ব্যবস্থা করতে পারি, তাহলে এই যে একাধিক মানুষের বসেও কিন্তু একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারি। ধরেন একটা জায়গায় ইনভেস্ট করবেন, এখন এখানে ইনভেস্টরের সাথে মানে একটা, আমি একটা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি, বা আগে দুইটা ছিল আছে, এখন আরেকটা শুরু করব। ওইখানে কি হবে, কয়েকজন টিমের ওরা সবাই মিলেমিশে কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়া পসিবল। অনেক সময় আছে না, আমি একা একা চিন্তা করছি, বাট টিমের যারা যারা ভালো মেন্টালিটির, আমি তো বুঝবো, তাদের সাথে বসে আমি একটা সঠিক সিদ্ধান্তে কিন্তু চলে আসতে পারবো। এই যে এতগুলা বিষয়, সেগুলাকে কি করতে হবে, সবসময় প্র্যাকটিস করতে হবে। মানে এইখানে হচ্ছে মজার ব্যাপার, এটাকে যে প্র্যাকটিস করতে হয়, এইটাই আমাদের লার্নিং এ নাই। যে ভালো সিদ্ধান্ত নেওয়া যে প্র্যাকটিস করতে হয়, কেন প্র্যাকটিস করব, আসবো আমরা। তো অভিজ্ঞতায়ও কিন্তু আপনি সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারেন। আপনার অতীত জীবনের আপনার অভিজ্ঞতা, বা আপনার পিতামাতার কণ্ঠে শোনা, বা আপনার টিচারদের কাছে শুনেছেন, বা আপনার কোচের কাছে আপনি, বা আপনার মেন্টরের কাছে শুনেছেন, এইরকম অভিজ্ঞতাগুলোও কিন্তু আপনার ব্রেনে স্টোর করে দিবেন। তাহলে আপনি কি, আপনি সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় ওরা আপনাকে হেল্প করবে। এবার আসেন, আমরা যখন ডিসিশন মেক করি, তখন আমাদের অ্যাকচুয়ালি আমরা তো ব্রেন দ্বারা পরিচালিত হচ্ছি। ওই ডিসিশনটা মেক করার সময় আমার ব্রেনের কোন পার্টটা কি, আমাদের ব্রেনের যে প্রি ফ্রন্টাল কর্টেক্স, এরা কি করে, এই জায়গাটা কি করে, এই জায়গাটা হচ্ছে পূর্ব মস্তিষ্ক খণ্ড। এটা হচ্ছে আমাদের ব্রেনের একটা গুরুত্বপূর্ণ অংশ, যেটা আপনি যখন খুব চিন্তা বিশ্লেষণ বিকল্প বিবেচনা করবেন, ভবিষ্যতে কি হতে পারে, এই ধরনের চিন্তাগুলো করবেন, তখন কিন্তু ব্রেনের এই পার্টটা অ্যাক্টিভ হয়। আমাদের ব্রেনে যেহেতু কয়েকটা পার্ট আছে, তার মধ্যে আমি এখানে ব্রেন সায়েন্স পড়াচ্ছি না, জাস্ট ডিসিশন মেকিং করার ক্ষেত্রে আমি যেন জিনিসটা ধরতে পারি যে আমার কোন পার্টটা অ্যাক্টিভ হচ্ছে, এবং কোন পার্টটা অ্যাক্টিভ হলে কি ধরনের ডিসিশন চলে আসে, এটা বোঝানোর জন্য জাস্ট এটা করা হচ্ছে। জটিল কিছু না। যে আমার যখন আমি কোনো কিছু হচ্ছে দায়িত্ব, ভাবনা, চিন্তা এরকম করব, বিশ্লেষণ করব, মানে একটু ডিপলি বিকল্প বিবেচনা করব, ভবিষ্যতে কি হতে পারে এটা ভাববো, তখন কিন্তু আমার প্রি ফ্রন্টাল কর্টেক্সটা ইউজ হবে, সে অ্যাক্টিভ হবে। এখন এই অ্যাক্টিভ হওয়ার আরেকটা উপায় হচ্ছে বোঝার, যে আপনি যখন ভাবেন যে এই সিদ্ধান্তটা ভালো হবে কি না, নিজেকে যখন প্রশ্ন করবেন, তখনই কিন্তু ব্রেনের এই পার্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাকচুয়ালি বলাই হয় যে মানুষের ব্রেনের থেকে সুপার পাওয়ার আল্লাহ আর কিছু বানায় নাই পৃথিবীতে, তাহলে এই পার্টটাকে আমার ইউজ করতে হবে একটু জেনে বুঝে। আরেকটা দেখেন, অ্যামিগডালা, যখন আমরা আবেগ দিয়ে সিদ্ধান্ত নেই, তখন আমাদের এই ব্রেনের পার্টটা কাজ করে কিভাবে, যখন আমার মধ্যে একটু উদ্বেগ কাজ করে, একটু রিস্ক ফিল করে, একটু ভয় ভয় লাগে, একটু সন্দেহ সন্দেহ লাগে, যে যদি মানে কিছু হয়, এটা হলে যদি ভুল যদি হয়ে যায়, ভুল হলে কি হবে, তার মানে কি এই দ্বিধা, এই বিষয়টাকে অ্যাক্টিভ করে কি অ্যামিগডালা। আমি আরেকটু ব্যাখ্যা করব পার্টটাতে, এই পুরোটা এই ক্লাস কিন্তু আরেকবার রিপিট হবে বোঝানোর জন্য, না হলে ভুলে যাবেন অনেক কিছু। দেখেন, যেই মুহূর্তে আমি চিন্তা করব, বিশ্লেষণ করব, বিকল্প ভাবনা করব, সেই মুহূর্তে কিন্তু আমার ব্রেনের ভালো পার্টটা কাজ করবে, মানে যেটা দিয়ে আমি বিশ্লেষণ করতে পারি। আর যেই মুহূর্তে আমি হচ্ছে ভয়
উদ্বেগ ঝুঁকি অনুভব করে চিন্তা করব যে ভুল হলে যেন কি হয়ে যাবে, সেই মুহূর্তে কিন্তু অ্যামিগডালা এটা অ্যাক্টিভ হবে এবং সে কি করবে, আমার ইমোশনকে আরেকটু বাড়িয়ে তুলবে। হ্যাঁ, তখন সে ওই বাড়িয়ে তোলা এটাকে আবার নিয়ন্ত্রণ করবে। আরেকটা বিষয় হচ্ছে স্টায়াট্রাম। স্ট্রায়াটাম হচ্ছে যে আপনার লাভ ক্ষতির হিসাব করে, যে এটা নিলে কি মানে ব্যবসায়ী হিসেবে তো আমাকে লাভ ক্ষতির হিসাব করে অনেক সিদ্ধান্ত নিতে হবে। পার্সোনাল লাইফেও কিন্তু এমন, বাট আমরা এটা করি খুব কম। তো আমরা লাভ ক্ষতি হিসাব যখন করব, তখন কিন্তু আমার এই পার্টটা অ্যাক্টিভ হবে। এই পার্টটা অ্যাক্টিভ হবে কি, এই পার্টটা অ্যাক্টিভ হলে তখন সে আমাকে দেখায়, ওই মুহূর্তে আমি দেখি যে কোন সিদ্ধান্তটা নিলে, এখানে 5টা সিদ্ধান্ত নেওয়ার মতো আছে, কোনটা নিলে লাভ হবে এবং আনন্দদায়ক হবে, ইন্টারেস্টিং হবে। তখন কিন্তু ব্রেনের এই পার্টটা অ্যাক্টিভ হয়। আর আরেকটা দেখেন, ইন্টেরিয়র সিঙ্গুলেট কর্টেক্স। হ্যাঁ, এটা হচ্ছে কি, যখন আপনি ডিপলি থিঙ্কিংও করলেন, করার পরে আপনার কাছে 2-3টা অপশন আসলো, মানে বিকল্প বিকল্প চিন্তা ভাবনাগুলো চলে আসলো, তখন আপনি এটার মধ্যে একটা ব্যালেন্স করে ফেলতে পারবেন। এই যখন আপনি ব্যালেন্সের দিকে ফোকাস দিবেন, তখন আপনার ব্রেনের এই পার্টটা অ্যাক্টিভ হবে এবং আপনি যদি এটাকে অ্যাক্টিভ করতে না পারেন, তখন কিন্তু আপনি আটকে যাবেন। মানে সিদ্ধান্তটা নিতে পারতেছেন না, মানে 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, মানে এটা আপনার মধ্যে ব্যালেন্স করতে না পারলেই কিন্তু এটা আরেকটু ঝামেলায় আমরা পড়ে যাই। 5 নাম্বার হচ্ছে হিপোক্যাম্পাস। এটা হচ্ছে অতীত, আগে আপনি যা যা ভুল করছিলেন সেগুলো আপনার মনে হয়ে যাবে। আপনার ওই, ও আচ্ছা এরকম, মানে একটা ডিসিশন মেক করতে যে আগের ভুলগুলো আপনার মনে চলে আসতেছে, বা ভালো কিছু হলে সেটাও আপনার মনে চলে আসতেছে, অর্থাৎ সে হচ্ছে আপনার আগের স্মৃতিগুলোকে মেমোরাইজ মানে ব্যবহার করতেছে আপনার সামনে। তো অ্যাকচুয়ালি আমরা এবার দেখি যে দ্রুত সিদ্ধান্ত নিলে আপনার ব্রেনের কোন পার্টটা অ্যাক্টিভ হয়। এর আগে আমরা কি দেখেছিলাম, দ্রুত সিদ্ধান্ত নিলে অ্যামিগডালা বেশি সক্রিয় হয়ে যায়, সে ফার্স্টে থাকে, তো প্রথম পার্টে থাকে। কিভাবে সক্রিয় হয়, সে ভয়, ঝুঁকি, দুশ্চিন্তা এগুলো থেকে যখন আমরা সিদ্ধান্ত নেই, তখন কিন্তু আমরা একটা, ও আচ্ছা এটা এটা 4-5টা দেখলে অস্থির হয়ে একটা মানে জাস্ট ভালো লাগতেছে না, একটা ডিসিশন নিয়ে ফেলে। তখন কি হয়, আমার তো একটা সিদ্ধান্ত নেওয়া হলো এবং এটা তখন অ্যামিগডালা বেশি সক্রিয় থাকে, এবং অ্যামিগডালা বেশি সক্রিয় থাকলে আমাদের কি হবে, সিদ্ধান্ত অনেক সময় ভুল হইতে পারে। একটু দীর্ঘ সময় নিয়ে যদি চিন্তা করি, জটিলতা ভেবে চিন্তে বিকল্প চিন্তা ভাবনা এরকম, তখন কি হবে, প্রি ফ্রন্টাল কর্টেক্স সক্রিয় হয় এবং সে একটা ভালো রেজাল্ট দিতে পারে। আবার অতিরিক্ত করলে কিন্তু ভালো রেজাল্ট নাও দিতে পারে, কারণ অতিরিক্ত হইতে গেলে মাঝে মাঝে হয়ে যাবে কি, যে আমাদের যে পার্ট গুলা সবগুলাই যখন অ্যাক্টিভ করা শুরু করবেন, তখন কিন্তু সে ব্যালেন্স করতে পারবে না। এই জন্য প্রত্যেকটা জিনিসের একটা টাইম দিতে হবে, যে এই টাইমের মধ্যে কিন্তু আমি একটা ভালো চিন্তা ভাবনা করতে পারবো। এরপরে যদি ইমোশনাল নেটওয়ার্ক নিয়ে, মানে অ্যামিগডালাও হলো স্ট্রায়াটামও হলো, দুইটা মিলে যখন আমি সিদ্ধান্ত নিব, তখন কিন্তু আবেগ প্রবণ সিদ্ধান্ত হয়। মানে এদিকে দ্রুত সিদ্ধান্ত নিচ্ছি, আবার এদিকে চিন্তা ভাবনাও করতে হচ্ছে। এখন এই দ্রুত করতে হবে, যখন টাইমটাকে বেঁধে দিবেন, তখন কিন্তু সে তাড়াতাড়ি ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলে। আমাদের লাইফে আমরা এটা অনেক বেশি করি, আবেগের বশবর্তী হয়ে আমরা অনেক সিদ্ধান্ত জীবনে নিয়েছি। আরেকটা হচ্ছে কগনিটিভ নেটওয়ার্ক থেকে, এইটা হচ্ছে আমাদের জন্য মানে একই দিকে আমার প্রি ফ্রন্টাল, মানে একটু সময় নিয়েও চিন্তা করতে হবে। আবার হচ্ছে কি, এই যে আগের পার্টে আবার যাই, একটু সময় নিয়েও চিন্তা করতে হবে এবং আমার যে কাজগুলো সেটার মধ্যে একটু ব্যালেন্স করে চিন্তা করতে হবে। সবার জন্য কিন্তু একই না। এখন আমি যদি কাউকে জিজ্ঞাসা করি, সে তো তার প্রেক্ষাপটে আমাকে ডিসিশনটা মেক করে দিবে, সে তো আমার প্রেক্ষাপটে আসতে পারবে না। তো আমার কি করতে হবে, একটু আগে থেকে কিছু ব্রেনে ইনফরমেশন রাখতে হবে এবং নিজে একটা ব্যালেন্স করে সিদ্ধান্ত নিতে হবে। এখন দেখেন, আমি দেখেছি যে আমার লাইফে আমি এগুলো নিয়ে অনেক চিন্তা করে যতটুকু পেরেছি আর কি একটা সিস্টেমে নিয়ে এসেছি, অ্যাকচুয়ালি ভালো একটা ডিসিশন। তাহলে এই যে এতক্ষণ এত কিছু চেষ্টা করলাম যে কিভাবে সিদ্ধান্ত নিতে হবে, অনেক কিছু না, এত কিছু আমার মধ্যে আমি কিভাবে ব্যালেন্স করবো, এখানে যা যা আছে এগুলো তো আমার মুখস্থ করা সম্ভব না, তাই না? এগুলো তো আমি চারপাশ থেকে অ্যাপ্লাই করার সময় চেষ্টা করেছি যে অ্যাকচুয়ালি কি এত কিছু কি মুখস্থ করা পারবো আমি, পারবো না। তাহলে আমাকে কি করতে হবে, নিশ্চয়ই এমন একটা শর্টকাট ওয়ে আছে যেটা দিয়ে আমি একটা ভালো সিদ্ধান্ত মেক করে অন্তত নিজের লাইফটা এ পর্যন্ত যা যা অগোছালো হয়েছে আমার সিদ্ধান্তের ভুলে হয়েছে, তাই না? তাহলে আমাকে এখন এমন একটা সিস্টেমে আসতে হবে যেন আমি সুন্দর মতন বাকি জীবনে যাই সিদ্ধান্ত নেই যেন পারফেক্ট হয়, আর পারফেক্টের জন্য আমার যেন খুব মানে অপেক্ষাও করতে না হয়। তখন আমি দেখলাম যে প্রত্যেকটা জিনিসকে ব্যালেন্স করতে যে আমার কাছে আমি দেখলাম যে অ্যাকচুয়ালি আমার ডিসিশনটা কিভাবে নেওয়া উচিত। নাম্বার ওয়ান, আপনার ব্রেন তো নিজে নিজেই কাজ করবে, কিন্তু ব্রেনে আগে থেকে সফটওয়্যার ইনস্টল করা থাকতে হবে। মানে কম্পিউটার বা মোবাইলের মতন ওই বিষয়গুলো আগেই ব্রেনে ইনস্টল দেয়া থাকতে হবে, তাইলে ব্রেন যখন যেটা প্রয়োজন সে
সাপ্লাই দিবে। আমার আর কাজ নাই, আমার প্রথম কাজ হচ্ছে তাকে ইনফরমেশন দিয়ে রাখা, সেগুলো স্টোর করে রাখবে। এখন যখন আবেগীয় সিদ্ধান্ত নিতে হবে, কিছু কিছু ক্ষেত্রে তো আমি চিন্তা করে পারবো না, তখন আমাকে ইমোশনকেই প্রাধান্য দিতে হবে। কারণ বাচ্চাকে আদর করবো, ওইখানে কি আমি চিন্তা করবো যে যুক্তি আছে কি না আছে, এরকম আর কি। তখন আমার কি করতে হবে, ব্রেন কখন কোন পার্টকে অ্যাক্টিভ করবে সে করবে। সে হচ্ছে, আমাদের ব্রেন হচ্ছে আমাদের লাইফের সবচেয়ে অবিডিয়েন্ট। তো তাকে অবিডিয়েন্ট বানাইতে হলে তাকে যথেষ্ট ইনফরমেশন দিতে হবে। এখন এই ইনফরমেশন দিতে যে তাকে যদি গার্বেজ করে ফেলি, যেমন আমি উদ্যোক্তা হচ্ছি বা আমি জব করছি, আমি বিজনেস করছি, এখন আমাকে তাকে এই ধরনের ইনফরমেশন গুলো দিতে হবে যেটা বিজনেস রিলেটেড। কিন্তু আমি তাকে দিলাম মানে টিকটকে বা ফেসবুকে যত এন্টারটেইনমেন্ট আছে সেগুলো আমি তাকে দিলাম। দিলে কি হবে, সে ডিসিশন মেক করার সময় যা যা সিরিয়াল নাটক দেখছে ওই টাইপেরই ডিসিশন সে আমাকে দিবে। ওর তো ওইটা ইনস্টল করা। এখন ফেসবুক ইনস্টল করা আছে, ইনস্টাগ্রাম ইনস্টল করা নাই, তাহলে ও কি ইনস্টাগ্রামে যে পোস্ট করতে পারবো? পারবো। সেম, এখন আমি যা যা ইনফরমেশন প্রয়োজন তাকে সুন্দর মতো ধীরে ধীরে দিতে হবে। এবং ওই ইনফরমেশনের বাইরে যখন আপনারা একটা অ্যাড দেখেন, একটা অ্যাড একটু থামলে কিন্তু পরবর্তীতে এই ধরনের অ্যাড গুলো আপনাকে দেখায়। ব্রেনের কারিগরি দিয়েই কিন্তু এগুলি বানানো হয়েছে, এই ধরনের কারিগরি। আবার আপনি কোনো কিছু সার্চ করবেন, একবার কারোর সাথে বিয়ে করতেছেন, সেটাই কিন্তু আপনাকে দেখাচ্ছে। তার মানে কি, আমার ব্রেনটাও কিন্তু এরকম। আপনি একবার হাসি ঠাট্টা এগুলো দেখবেন, আপনার বিজনেসের ডিসিশন মেক করার সময় ওই হাসি ঠাট্টা জাতীয় কাজই আপনার দ্বারা হবে। কিন্তু আবার যখন আপনি মানে আরো ব্যাখ্যা করলে বলা যায় যে, আপনি যখন ভালো ভালো জিনিসগুলোর সাথে চলাফেরা করবেন, ধরেন যতগুলো বই, আপনি মার্কেটিংটা আপনার গ্যাপ আছে, তাহলে মার্কেটিং রিলেটেড বইগুলো আপনি নেবেন। আবার সব বই নেবেন না, মার্কেটিং রিলেটেড গ্যাপ আছে, ঠিক কিছুদিন ধরে আপনি মার্কেটিং নলেজ ব্রেনকে দিতে থাকেন। তাহলে কি, আপনার যখন মার্কেটিং প্ল্যানিং করবেন তখন ও ব্রেন তখন তাৎক্ষণিক ওই জিনিসগুলো আপনাকে দিবে, আপনার খুঁজে খুঁজে আনতে হবে। এত চমৎকার, সে হচ্ছে একটা এআই। এই জন্য আমরা যখন ইনফরমেশন গ্যাদার করব, যার যে লাইফ, আমার লাইফে পার্সোনাল প্রবলেম চলছে, তাহলে আমি কি করব, পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য ভালো ভালো ইনফরমেশন ব্রেনকে দিব। কিন্তু তা না দিয়ে যদি আমি বসে এন্টারটেনমেন্ট করি, পুরো বাংলাদেশের মানুষ মানে এত বেশি এন্টারটেনমেন্ট পছন্দ করে, যার কারণে দেখবেন যে এক একজন কন্টেন্ট ক্রিয়েটর যারা এন্টারটেনমেন্ট দেয় হাসি ঠাট্টা ছলে, কিছু লার্নিং থাকে কিন্তু তার থেকেও বেশি এন্টারটেনমেন্ট থাকে, দেখবেন যে তাদের ইনকাম অনেক বেশি। তার মানে কি, আমরা দেখছি। তো আমি এগুলো দেখলে আমি কিভাবে বিজনেসের ডিসিশন মেক করবো? তাহলে আমার ডিসিশনও কিন্তু ওই লেভেলেরই হবে। সো আমরা যখন ব্রেনকে ইনফরমেশন দিব, তখন যেন আমরা এই রিলেটেড ইনফরমেশন গুলো ব্রেনকে দেই। এবার ইনফরমেশন আপনি ব্রেনকে দিলেন, এখন ধরেন আপনার খাওয়া হয়ে যাচ্ছে বেশি, খাবারটা হজম করতে হবে, হজম করার জন্য তাকে প্লেস দিতে হবে, ম্যানেজমেন্ট দিতে হবে। সেম, ব্রেনকে যখন আমি ইনফরমেশন দিব, কিন্তু ব্রেন যখন আবার ইমপ্লিমেন্ট করতে না পারবে, তখন কিন্তু সে ডিপ্রেশনে পড়বে। তখন ডিপ্রেশনে একবার ঢুকে গেলে, ডিপ্রেশনের সার্কেলটা হচ্ছে অনেক রহস্যময়। একবার ডিপ্রেশনের সার্কেলে যদি আমাদের ব্রেন ঢুকে যায়, এখান থেকে বের হইতে অনেক আবার প্র্যাকটিস করতে হয়। সো আমি যদি যা যা শিখেছি তা যদি ইমপ্লিমেন্ট না করি, তাহলে কিন্তু ডিসিশন মেকিং এর ক্ষেত্রে ব্রেন গার্বেজ টাইপের ডিসিশন দিয়ে দিব। এই জন্য আমাকে, একই দিকে আমি ভালো লার্নিং নিচ্ছি, কিন্তু মিশছি কাদের সঙ্গে, যাদের সঙ্গে কোনো মানে প্রফিটেবল কাজ হয় না, প্রোডাক্টিভ কাজ হয় না, তাদের সাথে মিশছি, তাদের সাথে হাসি ঠাট্টা করছি। তখন আবার অনেক সময় হয় কি, আমরা অভিনয় করি, ভিতরে ভালো লার্নিং করি, বাইরে এসে বলি যে না না আমি তো এমন কিছুই পারি না। পারি না বলা মাত্র কিন্তু আপনার ব্রেন ডাল হয়ে যাবে। তখন এই জন্য আমাকে কি করতে হবে, যা যা লার্নিং নিচ্ছি তা তা ইমপ্লিমেন্ট করার জন্য সিদ্ধান্ত নিতে হবে, এবং আস্তে আস্তে নিজে ইমপ্লিমেন্ট করতে হবে। সবকিছু তো নিজে ইমপ্লিমেন্ট করা যায় না, কিছু জিনিস অন্যদেরকেও ইমপ্লিমেন্ট করতে উদ্বুদ্ধ করতে হবে। এই যে লার্নিং নিলেন, মানে ইনফরমেশন গ্যাদার করলেন, তারপরে হ্যাবিট ইমপ্লিমেন্ট করলেন, এইবার আসেন এই প্রসেসটা সব সময় চলতে থাকতে হবে। হ্যাঁ, আমরা যখন ছোটবেলায় হাঁটা শিখেছি, শিখছি, সাঁতার শিখেছি, শেখার পরে কি বসে আছি? না, সাঁতার শেখার পরে আপনি হিসাব করে দেখেন ছোটবেলায় কি করেছেন, পানিতে নামলে অটো সাঁতার কাটছেন শেখার পরে। সেম, এখন আপনি যখন বিজনেসের ইনফরমেশন গুলো নিবেন, তখন কিন্তু অটো আপনাকে বিজনেস করতে হবে, বা যারা বিজনেস করে তাদের সাথে লেগে পড়তে হবে, তাহলে আপনার এটা হ্যাবিটে পরিণত হবে। আর যদি হ্যাবিটে পরিণত না হন, তাহলে ওই যে এই প্রথম যেটা বলেছিলাম যে ইনফরমেশন লোড হয়ে যাবে, এবং লোড হয়ে গেলে এটা গার্বেজ হয়ে যাবে। সো আমাকে ভালো ডিসিশন মেক করতে হলে অবশ্যই ওই কাজটাকে হ্যাবিটে পরিণত করতে হবে।
আমরা অনেক সময় দেখা যায় যে আমরা অনেকেই এখানে আমরা অনেকে আছি, দেখা যায় যে আমি সব জানি ভাই, কিভাবে একটা বিজনেসে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত করতে হয় আমি জানি, এরপরে করতে পারতেছি না। কেন পারতেছি না? আমি জানি কিন্তু আমি ইমপ্লিমেন্ট করছি না। টুকটাক ইমপ্লিমেন্ট না করার কারণে আমার একটা হ্যাবিটে পরিণত হয় নাই। হ্যাবিটে পরিণত না হওয়ার কারণে আমি আসলে লুজারই হয়ে যাচ্ছি। হ্যাবিটে পরিণত করার পরের স্টেপে কিন্তু আপনার একটা রেসপন্সিবিলিটিস চলে আসে। ধর যদি আমার দিকে আমি নিজেকে বলি যে আমি এমনিতে ভালো আছি, আমার তো আর দরকার ছিল না লার্নিং প্ল্যাটফর্ম খোলার, আমার তো দরকার ছিল না প্রোডাক্ট বিজনেস করার, আলহামদুলিল্লাহ আমি যেটা করছি এটা না করলেও তো প্রবলেম ছিল না। কিন্তু কেন? কারণ এইটা আমার কাছে আমি দেখেছি একটা রেসপন্সিবিলিটিস কাজ করছে। সেম, আপনি যখন বিজনেস রিলেটেড ইনফরমেশন গুলো নিবেন আপনার সিদ্ধান্ত মেক করার জন্য, এগুলো অ্যাপ্লাই করবেন, একটা পর্যায়ে আপনি দেখতে পারবেন যে এটা আপনাকে প্রচুর দায়িত্বশীল করে গড়ে তোলে, যার কারণে পৃথিবীতে বড় বড় কোম্পানিগুলো হয়েছে এই রেসপন্সিবিলিটির কারণে। একটা কোম্পানি করেই তারা ক্ষান্ত হচ্ছেন না, একের পর এক সোশ্যাল কাজ করে যাচ্ছেন। এবং আমরা যারা মুসলিম তারা জানি দান করা কত একটা ভালো মহৎ কাজ। যারা মুসলিম না তারাও কি দান করছে না? কেন করছে? রেসপন্সিবিলিটিস থেকে। ধর্মীয় ভাবেও করছে, রেসপন্সিবিলিটিটাও গ্রো করছে। সো আমার ডিসিশন মেকিং এর ক্ষেত্রে অবশ্যই যখন আমি এই স্টেজে চলে আসব, তখন দেখবেন যে আপনার ডিসিশন মেক করতে কারোর কাছে যাওয়া লাগতেছে না, আপনি নিজেই মেক করতে পারতেছেন। এবং ওই পর্যায়ে আপনি হচ্ছে অটো অটো ডিসিশন মেক করতে পারবেন। মানে তখনই কিন্তু আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে, ব্রেনকে ভালো মতন পারফর্ম করবে এবং আপনি ভালো ভালো ডিসিশন মেক করতে পারবেন। এখন কথা হচ্ছে যে এই যে চারটা বিষয়, এটা আমি, এই যে চারটা পার্ট, গ্যাদার ইনফরমেশন, তারপরে হচ্ছে ইমপ্লিমেন্টেশন, তারপরে হ্যাবিটে পরিণত করা, দেন রেসপন্সিবিলিটিসে যাওয়া, এই যে প্রক্রিয়াটাতে আমি যাব, দেন আমার দ্বারা একটা ভালো ডিসিশন হবে, কনফিডেন্স বাড়বে। আমাকে কেউ মানে, কখনো এমন হয় যে ডিসিশন নিলে চারপাশের মানুষ বলে যে তুমি ভুল করতেছো, কিন্তু আমার কনফিডেন্স চলে আসে যে না, আমি এটা জেনে বুঝেই করছি। তখন কিভাবে আসে? এটা এটা আসে রেসপন্সিবিলিটিস থেকে। আর এটা রেসপন্সিবিলিটিস আসার আগের যে স্টেপ গুলা, হ্যাবিট, ইমপ্লিমেন্ট, তার আগে কি ইনফরমেশন গ্যাদার। তাহলে এই পার্টটা আপনি কিভাবে অ্যাক্টিভ করবেন? প্রথম, গ্যাদার ইনফরমেশন। অনেক ইনফরমেশন আমাদের আছে। আত্ম মানে মোটিভেশনাল বইগুলা, লিডারশিপ স্কিল বাড়ানোর জন্য যে বইগুলো, আমরা কিন্তু অনেক বই আছে মার্কেটে, অনেকগুলা পড়ি। বাট এগুলো একসময় আপনাকে মাঝে মাঝে কিন্তু গার্বেজও করে দিতে পারে। আপনাকে ডিসিশন মেক করতে হবে এইখানেও যে আমি অ্যাকচুয়ালি কোন বইটা আমার জন্য যায়, আমার পার্সোনালিটির সাথে কোনটা যায়, সেটাই কিন্তু আমাকে চুজ করতে হবে। সো আমাদের এই ইনফরমেশন গ্যাদার করার জন্য কিছু রিসোর্সেস অলওয়েজ রাখতে হয় ব্রেনে। কি কি রাখতে হয়? আপনি ভালো বই পড়তে পারেন, যেহেতু আমাদের একাডেমিক সেক্টর আছে, বিবিএ আছে বা বিজনেস স্টাডিজ যেসব সাবজেক্ট, হ্যাঁ, বিভিন্ন ভাবেই পড়ানো হয়, সেগুলো আছে। একাডেমিক লাইফের বাইরেও যদি আপনি মনে করেন যে ওইখানে ভর্তি হতে পারছেন না, ওই রকম বয়স আসছে না, যেমন বাংলাদেশে যে সকল ইউনিভার্সিটিতে অন্টারপ্রেনারশিপ পড়ায় অনার্সে, যে দেখবেন যে যে কোনো বয়সে কিন্তু তারা পড়াচ্ছে না, ওই এইচএসসি পাশের কিছু সময় পরেই কিন্তু তারা এটা ক্লোজ করে দিচ্ছে, হয়তো 2 বছর বা 1 বছর 3 বছর এরকম। কিন্তু একটা লোকের 50 বছর বয়স, তার এখন মনে হয়েছে সে উদ্যোক্তা হবে, সে সেরকম নিজেকে তৈরি করছে, তাহলে তার জন্য রিসোর্স কি? তার জন্য রিসোর্স কিন্তু ভালো রিলেটেড বই। আরো রিসোর্স আছে বর্তমান বাংলাদেশে বা পৃথিবীতে, এখন অন্যান্য দেশের রিসোর্সেস গুলো বাংলাদেশে উন্মুক্ত, গ্লোবাল। যেমন অনেক কোর্স পাওয়া যায়, যারা মেন্টরশিপ দিচ্ছে তারাও কিন্তু কোর্স এবং ভালো মতন তাকে নার্সিংও করছে। হ্যাঁ, তো এই ধরনের কিছু প্রতিষ্ঠানও বাংলাদেশেও আছে, বাইরের কান্ট্রিতেও আছে, সেগুলো বাংলাদেশে বসে আপনি নিতে পারছেন। তারপরে আরেকটা কি পাচ্ছেন, ইউটিউবে ব্যাপক ভিডিও পাবেন। হ্যাঁ, কিভাবে একজন মানে এই ধরনের রিসোর্স অনেক পাবেন। তো সেখান থেকে আপনাকে যাচাই করতে হবে যে অ্যাকচুয়ালি কার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে এবং কে ট্রাস্টেবল। যে ব্যক্তির প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নেই, বই দেখে কোর্স দেখে দেখে সে আপনাকে বোঝাবে, এখানে আপনি রিয়েল ফিল পাবেন না। আবার যে ব্যক্তির প্র্যাকটিক্যাল জ্ঞান আছে কিন্তু সে ট্রাস্টেবল না, সে আপনাকে নিয়ে ব্যবসা করবে কিন্তু সেবা করবে না, আপনাকে সত্যিকারের সার্ভিস দিবে না। তাহলে এই ধরনের, না যদি ট্রাস্ট হয়, তাহলে এই ধরনের পার্সন থেকে যদি আপনি কোর্স বা বই নেন, তাহলে এটা আপনার ব্রেনে রং ইনফরমেশন যাবে। তখন আপনার ব্রেন আপনাকে নেগেটিভ ডিসিশনে উদ্বুদ্ধ করবে, সে জানবে না, সে তো পজিটিভ নেগেটিভ বোঝে না ব্রেন, তাকে যেটা দেয়া হবে সে ওইটাই নিবে। আরেকটা রিসোর্সেস হচ্ছে অ্যাসোসিয়েশন। আমরা যদি এরকম একটা অ্যাসোসিয়েশন থাকি,
তাদের সাথে প্রতিদিন চলাফেরা করি, তখন ওইখান থেকে আপনার ব্রেন কিছু নলেজ গ্যাদার করে। এবং ওই অ্যাসোসিয়েশন খুবই পাওয়ারফুল। দেখবেন যে আমাদের বাচ্চাদেরকে আমরা ভালো স্কুলে ভর্তি করাই, তো ভালো স্কুলের সংজ্ঞা কি? বর্তমানে বাংলাদেশে প্রাইমারি স্কুলগুলোতে যে পরিমাণ ট্রেনিং দেওয়া হয় টিচারদেরকে, এর থেকে বেশি ভালো তো আর কিছু হওয়ার কথা না। তারপরে আমরা কিন্তু সরকারি প্রাথমিকে দিতে চাই না, অনেকেই চায় না। শহরে আরো বেশি টাকা দিয়ে কিন্ডার গার্ডেন গুলোতে বাচ্চাদেরকে ভর্তি করানো হয়। কেন? তার অন্যতম কারণ কোচিংও করাচ্ছে, প্রাইভেটও করাচ্ছে, তারপর ওইটাতে দিচ্ছি। কেন দিচ্ছি? কারণ ও ওখানে একটা অ্যাসোসিয়েশন পায়, যেসব বাচ্চারা সিরিয়াস, প্রতিযোগিতাপূর্ণ, ভালো ব্যবহার যেন ভালো একটু মানে ফ্যামিলি থেকে বিলং করে, এই অ্যাসোসিয়েশনের জন্য কিন্তু আমরা অ্যাকচুয়ালি এখানে দিচ্ছি। তাহলে অ্যাসোসিয়েশন ওইখানে যদি আমি ভাবতে পারি, তাহলে আমার বিজনেসের ক্ষেত্রে কেন আমি অ্যাসোসিয়েশনকে গুরুত্ব দিচ্ছি না? সায়েন্স তো একটাই। আচ্ছা, আর যেটা বললাম যে ইউটিউবে প্রচুর ভিডিও পাওয়া যায়, ফেসবুকে প্রচুর ভিডিও পাওয়া যায়, আপনি সারাদিন মোটিভেশনাল ভিডিও দেখলেন, ব্রেন ঠিকঠাক রিসিভ করতে পারলো না। কারণ একবার এই ভিডিও দেখছেন, সিরিয়াল মেনটেন করছি না। সিরিয়াল মেনটেন না করার কারণে আমাদের ভিডিওগুলো আমাদেরকে অনেক সময় গার্বেজ দিচ্ছে। তার থেকে সিরিয়ালি যেখানে পাওয়া যায় সেখানে যেন আমরা লার্নিং করি এবং ইমপ্লিমেন্ট করার মতন আমরা বুঝতে যেন পারি।